আর মাত্র কয়েকদিন বাকি ভোটের। এই অবস্থায় সব মানুষই এখন জানতে চাইছে, সবার মনেই কৌতূহল যে এবার ভোটে জিতবে কে, বিজেপি না মমতা ব্যানার্জি। সবাই একটা নিশ্চিত একটা জায়গায় পৌঁছাতে চাইছে, কারণ এতদিন যে একটা ভোট সমীক্ষা প্রকাশ হতো, এখন আর সেই সমীক্ষা প্রকাশ হচ্ছে না। অনেক দিন আগে একটা সমীক্ষা প্রকাশ হয়েছিল, তিনটে সমীক্ষা প্রকাশ হয়েছিল, কিন্তু তারপর হঠাৎ সমীক্ষা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ জানতে চাইছে যে কোন দিকে, কিন্তু এই সমীক্ষাগুলো কেন বন্ধ হলো বলুন তো, সেটা বলবো। আর তার আগে বলি যে মানুষ যদি পরিবর্তন চায় তাহলে কেউ আটকাতে পারে না। যতই তার সাংগঠনিক ক্ষমতা থাকুক, যতই তার ভোট মেশিনারি থাকুক, যতই প্রশাসনকে ব্যবহার করুক না কেন, মানুষ পরিবর্তন চাইলে সেটা কিন্তু রোখা যায় না। তার উদাহরণও আমাদের কাছে রয়ে গেছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আপনার কোনো খরচ নেই, কিন্তু আমার অনেক সুবিধা হবে, কারণ আমার এই বক্তব্য, এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে একটা লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, মানুষ যদি চায় তাহলে কিন্তু রোখা যায় না। পরিবর্তন চাইলে সেই পরিবর্তন আটকানো যায় না। তার উদাহরণ রয়ে গেছে 1977 সাল। যারা বয়োজ্যেষ্ঠ এবং আছেন তারা বিষয়টা জানেন, এবং যারা কম বয়সী তারাও নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন পড়াশোনা করে, এবং যারা ভোটের খবর রাখেন তারা সবাই জানেন। সেবার কিন্তু কংগ্রেস ব্যাপক রিগিং করেছিল। রিগিং করা সত্ত্বেও কিন্তু কংগ্রেস জিততে পারেনি। একটা ঘটনা বলি, সেই সময় কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের জোট ছিল। এই জোট সিপিএমের কিন্তু ছিল না, সিপিআইয়ের। তার জন্যে সিপিএম স্লোগান তুলেছিল, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। কারণ কংগ্রেসের তখন ওই গাই বাছুর সিম্বল ছিল, আর তার সঙ্গে ওই গাইয়ের ছবি এঁকে তার সাথে বাছুর ছিল, সেখানে লেখা হতো যে ওই বাছুর হচ্ছে সিপিআই, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। এই আমাদের খালার দলটা তো সব কিছুই নকল করে, এইটাও নকল করেছেন খালা। হঠাৎ তিনি বলছেন দিল্লি থেকে এলো মোটা ভাই, সঙ্গে আছে সিবিআই। তো এই যে খালাদের সব কিছুই নকল, নিজস্ব কিছু নেই। যেমন তাদের এই মামাটি মানুষ স্লোগান, এটাও বাংলাদেশের এক দলের। জয় বাংলা স্লোগান, এটাও বাংলাদেশের। টোটালটা খেলা হবে স্লোগানটাও বাংলাদেশে। তৃণমূলের নিজস্ব কিছু নেই, ওরা সব ধার করা জিনিস নিয়ে চলে। এই যেমন বিজেপি যেভাবে প্রচার করছে এই সোশ্যাল মিডিয়ায়, তৃণমূলও এখন সেইভাবে প্রচার করছে। অথচ তৃণমূল প্রথম দিকে কীভাবে প্রচার করছিল, ভাইপো এবং পিসিমণির বক্তব্যগুলো কাটিং যে ছোট ছোট করে সেগুলো এই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছিল। এবং আমাদের যখন ভিডিও আপনারা দেখেন তখন ইউটিউবে দেখবেন এই সমস্ত বিজ্ঞাপন ভর্তি থাকতো। তো এখন বিজেপি যেহেতু এটা অন্যরকম করে এই বিজ্ঞাপনগুলো তৈরি করলো, এখন পিসি ভাইপো বিজেপির নকল করে নিজেরা একটা বিজ্ঞাপন আবার শুরু করেছে, যদিও সেটা নাটকীয়পনায় ভর্তি। যাক, পিসি ভাইপোর সব কিছুই নকল, এই নকল বেশি দিন চলে না। তো যেটা বলছিলাম যে তখন সিপিআইয়ের সঙ্গে কংগ্রেসের যোগ ছিল। তো 77 সালে ভোট, সিপিএম কিন্তু সেই সময় এমার্জেন্সি শেষ হচ্ছে, সেই সময় সিপিএম, ওই এমার্জেন্সির সময় সিপিএমের নেতারা কিন্তু বাড়িতে কেউ থাকতেন না, পালিয়ে পালিয়ে বেড়াতেন।
গ্রামে গঞ্জে তার সঙ্গে সংগঠনও করতেন, কিন্তু সিপিএমকে লুকিয়ে থাকতে হতো। আর সেবার ভোটে কি হলো, একজন সিপিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন একজন নেতা, তিনি সাংবাদিকও বটে। একদিন কথা হচ্ছিল এই সিপিএমের জামানা নিয়ে, সিপিএম এত পাওয়ারফুল, তার এত সাংগঠনিক ক্যাপাসিটি। তিনি তখন বলেছিলেন যে প্রদীপ, মানুষ যদি মনে করে তাহলে সিপিএমকেও যে কোনো দিন সরিয়ে দিতে পারে। তখন তিনি বললেন যে ৭৭ সালের ভোটের দিনের কথা তোকে বলি। সেদিন তো ইলেকশন হচ্ছে, তিনি হচ্ছেন এই কাশীপুর এলাকা, কলকাতার উত্তর কলকাতার কাশীপুর এলাকার বাসিন্দা। সেখানে তিনি ভোট করছেন, ভোট চলছে। বিকেলবেলায় পাশেই হচ্ছে সিথির মোড়, সিথির মোড় থেকে কংগ্রেসের ছেলেপিলেরা এলো, নেতারা এলো। তারা এসে বলছে যে কিরে, তোদের এখনো ভোট হয়নি? বলছে না, আমাদের এখনো ভোট তো শেষ হয়নি। বলে আমরা তো সব ভোট করে দিয়েছি, আমরা সব ছাপ্পা মেরে দিয়ে দিয়েছি। তো ওই সিপিআই নেতা, যিনি একসময় নেতা ছিলেন, পরে সাংবাদিকতা করছেন, তিনি আমাকে বললেন যে ব্যালট বাক্স খোলার পর দেখা গেল যে কংগ্রেস হেরে গেল, সিপিআই হেরে গেল। ফলে মানুষ যদি ব্যাপক হারে ভোট দেয় তাহলে রিগিং করে কিছু করা যায় না। এবং আমাদের সম্প্রতি উদাহরণ, 15 বছর আগের উদাহরণ, 2011 সাল, সিপিএমের বিশাল সংগঠন, সেই সংগঠনের ধারে কাছে কেউ নেই। তৃণমূলের সেরকম সংগঠন নেই, তৃণমূলের সেই তা সত্ত্বেও তৃণমূল ক্ষমতায় এলো। সিপিএম তার পুরো ভোট মেশিনারি ব্যবহার করেছে। সিপিএম যে বিভিন্ন বুথে মৃত ভোটারদের রেখে দিত, তারপরে ভুয়ো নামের ভোটারদের রেখে দিত, সেই ভোটও তারা দিয়েছে। ধমকানি চমকানি সবই চলেছে, কিন্তু মানুষ চেয়েছিল পরিবর্তন। ফলে হাজার চেষ্টা করেও কিন্তু সিপিএম ক্ষমতা ধরে রাখতে পারেনি। তো এবারও ঠিক একই রকম মানুষ পরিবর্তন চাইছে, একটা পরিবর্তনের হাওয়া উঠেছে। কিন্তু এই হাওয়া যদি আরও ব্যাপকভাবে ওঠে এবং মানুষ যদি চায়, তাহলে কিন্তু পরিবর্তন রোখা যাবে না। কারণ এই কথা কেন বলা হচ্ছে যে হাওয়া যদি আরও ওঠে, কারণ অনেকেই আমরা ধরে নিয়েছি যে পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু অনেকের মনেই রয়েছে যে খালা শেষ পর্যন্ত কোন খেলা খেলবেন সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। কারণ প্রত্যেকটা নির্বাচনের সময় তিনি কোনো না কোনো খেলা খেলে দেন। তিনি ভিকটিম কার্ড খেলেছেন, তিনি পা ভেঙেছেন, মাথায় চোট পেয়েছেন, নানা কথা তিনি বলছেন, এখনও তিনি সেই কথাগুলো বলছেন। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এই যে পোস্টাল ব্যালট, যে ভোট কর্মীরা যারা ভোট নিতে যাবেন তার আগে পোস্টাল ব্যালট তাদের দেওয়া হয়, তারা সেইখানে স্ট্যাম্প মেরে সেগুলো জমা দেন। সেই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সেই কারচুপি করার চেষ্টা করেছিল, এবং যাতে তারা বেশি সংখ্যায়, সরকারি কর্মচারীরা তো সরকার বিরোধী, কারণ ডিএ নিয়ে গণ্ডগোল চলছে, তারা যাতে ভোট দিতে না পারেন, তারা যাতে বিরক্ত হয়ে যান, সেই জন্যে ভোটটা অনেক পরে শুরু করা হয়েছে এবং নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত প্রতিবাদ করেছেন এবং ভোটও তারা দিয়েছেন। হয়তো কিছু কিছু সরকারি কর্মচারী তারা বা শিক্ষক তারা ভোট দেননি, কিন্তু তৃণমূল কিন্তু এটা করেছে। তো এইটা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে শেষ পর্যন্ত ভোটটা ঠিকঠাক হবে তো, এই সরকারকে কি, এই জগদ্দল সরকারকে কি হটানো যাবে? তাদের একটা কথা বলি, এবারের যে ভোটটা সেটা কিন্তু ভারতের ইতিহাসে এমন ভোট কখনো হয়নি, এবং আগামী দিনে হবে কি না সেটা সন্দেহ আছে। কারণ এবারের ভোট হবে একেবারে অন্য রকমের। কারণ এই যে পোস্টাল ব্যালট নিয়ে যেটা ঘটেছে সেটার সঙ্গে এই
আমাদের 23 তারিখ আর 29 তারিখের ভোটের কিন্তু অনেক পার্থক্য থাকবে। আজকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে এই যে ভোট কেন্দ্র তার 100 মিটারের মধ্যে কেউ আসতে পারবে না। অনেকবারই প্রত্যেকবারই ঘোষণাগুলো থাকে, কিন্তু এবারের ঘোষণা হচ্ছে যে তারা একটা চক দিয়ে সাদা দাগ টেনে দেবে চারিপাশে ভোট কেন্দ্রের, যে ওই 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া কেউ আসতে পারবে না। আর যে পোলিং এজেন্ট যাদের এই ভোটারদের যাচাই যে তাদের ওই ভোটার তালিকায় টিক মারার যে কাজকর্ম হবে, সেটাও হবে ভোট কেন্দ্রের বাইরে পাশের ঘরে। এখন এই বিভিন্ন দলের পোলিং এজেন্টরা কোথায় বসবেন সেটাও ঠিক হয়নি, হয়তো তারা বাইরেই বসবেন। কারণ বিএলওরা যদি পাশের ঘরে বসে ওই টিক মারেন ভোটারের যে কত নাম্বার সিরিয়াল আছে এবং তারপরে তাকে সিরিয়াল নাম্বার ধরিয়ে দেন এবং তিনি যদি পাশের ঘরে গিয়ে ভোট দেন, এটাই যদি তারা বাইরে চেক করে, তাহলে বিভিন্ন দলের যারা পোলিং এজেন্ট থাকবে তারাও নিশ্চয়ই ভোট কেন্দ্রে বসতে পারবেন না। ফলে সেখানে কড়া ব্যবস্থা থাকছে। তার উপর কোনো গণ্ডগোল হলে, কোনো হুজ্জতি করলে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানকার ভোট বন্ধ হয়ে যাবে। ফলে যারা ভাবছেন যে শেষ মুহূর্তে পিসি ভাইপো কি খেলা খেলে দেবে আর তারপরে সব উলটপালট হয়ে যাবে, না, এবার সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে প্রশ্ন তুলছেন যে নির্বাচন কমিশন তো সব পরিবর্তন করেছে, ডিএম, এসপি, তারপরে থানার অফিসার সব ক্ষেত্রে বদল করেছে, কিন্তু সেই অফিসাররা যাদের নেওয়া হয়েছে নতুন করে, তারা তো এই রাজ্য সরকারেরই কর্মচারী। অনেক জায়গাতে তো আবার দ্বিতীয়বারও বদল করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে যারা রয়েছে তারা রাজ্য সরকারেরই কর্মচারী, কিন্তু ওই যে বললাম যে 77 সালের নির্বাচন, 2011 সালের নির্বাচন, যতই এই প্রশাসন যন্ত্র ব্যবহার করা হোক না কেন, এটা সম্ভব নয়। তাদের একটা সীমাবদ্ধতা আছে। এই ক্ষেত্রে কি আছে, রাজ্যের ক্ষেত্রে এই ডিএম এবং এসপি এই যে যারা আছে তাদের কিন্তু ছুট দিয়ে রেখেছে আমাদের এই সরকার, মমতাময়ী সরকার। তিনি এই সমস্ত অফিসারদের ছুট দিয়ে রেখেছেন যে তোমরা সারা বছর যা খুশি কামাও, কিন্তু ভোটের দিনটা আমাদের হয়ে ভোট করবে। তাদের একটা হয়তো বাধ্যবাধকতা আছে, কিন্তু বাকি যে সরকারি কর্মচারীরা যারা ডিএ থেকে বঞ্চিত, যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, তাদের তো বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি। তো তারা কিন্তু ভোটটা করাবেন, এটা মাথায় রাখতে হবে। একা ওই বিডিও এসে এটা করতে পারবেন না, একা ডিএম এসে কিছু করতে পারবেন না, কারণ তাদের উপরে নির্বাচন কমিশনের চোখ রয়েছে। তো এই যে নিচু লেভেলে যে বিডিওরা যেটা করেন, আমি বোধহয় আগে তখন ডিএম বলেছি, ওটা বিডিও হবে, যে নিচু লেভেলে যে বিডিওরা করেন, সেটাও তারা বেশি কিছু করতে পারবেন না। করাবেন তারা কাকে দিয়ে? আর একটু এদিক ওদিক হলে নির্বাচন কমিশন যেভাবে খড়গহস্ত আছে, তাহলে জীবনের তরে মানে বাকি জীবনটা এই কাজের সেখানে তার কালো দাগ পড়ে যাবে, তার লাল কালির দাগ পড়ে যাবে, তার পেনশন, তার প্রমোশন সব কিছু বন্ধ হয়ে যাবে। ফলে তাদের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছে। আর তৃণমূল কংগ্রেসে যেসব বাহিনী আছে, সেই বাহিনীর ভেতরেও কিন্তু ভয় ঢুকে গেছে, কিছু করলেই এবার জেলে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ পিসিমণি তো এতদিন যেটা বলে এসছেন যে তিনি নিজে হেরে যাচ্ছেন, তার ইঙ্গিত তিনি কিন্তু দিচ্ছেন। তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন, কারণ তিনি বলছেন যে কাউন্টিংয়ের দিন দেখা যাবে প্রথমে বিজেপি জিতছে, আপনারা কিন্তু কাউন্টিং সেন্টার ছাড়বেন না, কারণ শেষে আমরাই জিতবো। কি ম্যাজিক বলুন তো দেখি, যে বিজেপি জিতছে আর শেষ মুহূর্তে ম্যাজিকের মতো তৃণমূল জিতে যায়? এটা হয় না। অতএব তিনি ধরে নিয়েছেন এবার তিনি হারবেন, কারণ তার মিটিংয়ে এখন তেমন লোক হচ্ছে না, এবং তিনি বারবার মানুষের কাছে যখন প্রশ্ন করছেন তখন প্রশ্নের উত্তর হচ্ছে না। এতদিন ধরে তাই ছিল, কিন্তু এই গত 4 দিন ধরে দেখবেন
খালা যখন মিটিং করছেন, তিনি যখন কিছু জিজ্ঞেস করছেন, সমস্ত মানুষ হই হই করে চিৎকার করে উত্তর দিচ্ছে। তিনি যখন বক্তব্য রাখছেন, তখন মানুষ হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। হঠাৎ কি হলো বলুন তো? এতদিন যে মানুষ চুপচাপ ছিল, কোন জাদুকাঠিতে সেই তৃণমূল সমর্থকরা খালার বক্তব্যের, যেটাতে হাততালি দেওয়ার কথাও নয়, সেখানেও তারা হাততালি দিচ্ছেন, যেটাতে স্লোগান দেওয়ার কথা নয়, সেখানেও তারা স্লোগান দিচ্ছেন। মানে কারণে অকারণে হাততালি স্লোগান দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেটা কোন খেলা রয়েছে। ফলে তৃণমূল ভোটাররাও কিন্তু এখন মনমরা হয়ে আছেন। আমাদের খালাও তাই আছেন। খালা এখন কি বলছেন, আরও একটা নতুন যুক্ত হয়েছে। খালা এখন বলছেন বিভিন্ন জায়গায়, যদি আমি সরকার গড়ি তাহলে আবার আসব। মানে যদি আমি সরকার গড়ি, এতদিন কিন্তু তা বলতেন না। মানে তার ভেতরেও ভয় ঢুকে গেছে, যদি আমি সরকার গড়ি। তারপরে তিনি কি বলছেন, ইনশাল্লাহ খোদা হাফিজ বলে শেষ করছেন, কিন্তু শেষ হয়েও তার শেষ হয় না। আবার তিনি 10-15 সেকেন্ড বক্তব্য রাখেন, বলতে বলতে আবার বলছেন, যদি ফিরে আসি আবার এখানে আসব, ইনশাল্লাহ খোদা হাফেজ। এরকম দুবার তো বলছেনই, কোনো কোনো ক্ষেত্রে 3বারও তিনি ইনশাল্লাহ খোদা হাফিজ বলছেন। তার এখন টার্গেট হচ্ছে এই মুসলিম ভোট, কারণ মুসলিম ভোট এবার ভাগ হয়ে যাচ্ছে, এই ভয়টা আছে। তাই তিনি বিজেপির জুজু দেখিয়ে মুসলিম ভোটকে এখন সংগঠিত করতে চাইছেন। আরও একটা তিনি চাইছেন, এই যে এসআইআর হয়েছিল, যে 60 লক্ষ ছিল, 60 লক্ষ থেকে তো 32 লক্ষের নাম আবার ভোটার তালিকায় উঠেছে। তার ভেতরে তিনি এখন বলছেন তিনিই নাকি সব করেছেন। আরে তার জন্য তো এই অ্যাডজুডিকেশন হয়েছে, বিচারকরা এটা আরও চুলচেরা বিশ্লেষণ করেছে। নির্বাচন কমিশনের হাতে থাকলে এই 32 লাখ নয়, ওটা 40 লাখও হয়ে যেত, 50 লাখও নাম উঠে যেত। কিন্তু তার জন্যে এখন 27 লাখ বাদ পড়ে গেছে। কিন্তু এই যে 32 লাখের নাম উঠেছে, তার ভেতরে হিন্দু ভোটাররাও রয়েছে কিছু। তো মুসলিম ভোটারদের যেভাবে তিনি ভয় দেখিয়ে তার দলের দিকে আনতে চাইছেন, ঠিক একইভাবে এখন এই হিন্দু ভোটারদের ভয় দেখাচ্ছেন। কারণ হিন্দু ভোটাররা তো এখন পরিবর্তন চাইছে। তারা বুঝে গেছেন যে এই সরকার থাকলে তাদের আর বাঁচা সম্ভব নয়, একদিন পাত্তারি গুটিয়ে এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। তো এখন সেই ভোটাররা যখন সংগঠিত হয়েছে, এখন খালা সেই হিন্দু ভোটারদের ভাঙাতে চাইছেন। বলছে এসআইআরের জন্যে, বিজেপির জন্যে আপনাদের এই সমস্যার মুখে পড়তে হয়েছে, অতএব আপনারা এর প্রতিবাদ জানাবেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, এটা তিনি বলছেন। এবং সিপিএমও প্রমাদ গুনছে। সিপিএমও এতদিন যে সেটিং তত্ত্ব করছিল না, কারণ সিপিএমের এই সেটিং তত্ত্বর মূল কারণ ছিল যে দ্বিতীয় শক্তি হিসেবে নিজেকে তুলে ধরা, কিন্তু মানুষ সিপিএমকে সেই সুযোগ দেয়নি। এবং গতকাল সংসদে যেটা হয়ে গেল, মহিলা সংরক্ষণ বিল, তৃণমূল কিন্তু সেই বিলের পক্ষে ভোট দেয়নি, বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছে। আর সিপিএম এতদিন কি বলতো, যে এই যে লোকসভায় তৃণমূল বরাবর বিজেপিকে সাপোর্ট করে, কিন্তু প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল তার প্রয়োজন অনুযায়ী কাজ করে। সে এবার বিজেপির যে বিল এনেছিল, মহিলা সংরক্ষণ বিল, তাতে কিন্তু তৃণমূল কোনো ভোট দেয়নি। সে ফলে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল বিজেপি কোনো সেটিং নেই, এটা প্রমাণ হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এখন চাইছে যে যে করেই হোক বিজেপিকে হারাতে হবে, এবং তারা চাইছে তৃণমূলকেই, মমতাকেই আবার ক্ষমতায় আনতে। তাই তাদের এখন একটাই লক্ষ্য, কতটা বেশি ভোট কাটা যায়, বিজেপির ভোট কাটতে চাইছে। কারণ বিজেপির থেকে তারা যতটা হিন্দু ভোট কাটতে পারবে সেটাই তাদের সুবিধা হবে। আর তৃণমূলও চাইছে যে সিপিএম কিছুটা ভোট পাক, এবং তলে তলে তৃণমূল এখন সিপিএমকে সাহায্য করছে বিভিন্ন এলাকায় নেতাদের বক্তব্যতে, আপনারা সেটা বুঝতে পারবেন। কিন্তু ওই যে বললাম, মানুষ পরিবর্তন চাইছে, আর মানুষ যদি পরিবর্তন চায়
তাহলে কেউ রুখতে পারে না এবং পরিবর্তন মানুষ ঘটিয়েই ছাড়ে। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মন্তব্য করবেন। নমস্কার।